মেয়ে মানুষ, বললাম ভালোটা এনে দেবো, শুনলো না। দেখি আরো কিছু কিনবে তুমি? না, আর কিছু লাগবে না। লাগলে বলো, টাকা আছে পকেটে আমার। আছে টাকা, তাহলে চুড়ি কিনে দাও। শুধু চুড়ি? কানের দুল। আচ্ছা আসো। হিয়া কোথায়? উজান নিয়ে গেছে সামনে। ঠিক আছে, আসো। উজানের হাত ধরে টানতে টানতে মাঠের এক কিনারে নিয়ে আসলো হিয়া। এখন নাকি উজানকে খেলতে হবে, মানে একটা ভারী ওয়েট দিয়ে এই মাঝখানে মারতে হবে। যদি মিটারে 500 এর উপরে ওঠে তাহলে তাকে দেয়া হবে সামনের বক্সে রাখা সুন্দর পুতুলগুলো থেকে যে কোনো একটা পুতুল, আর যার টিকিটের মূল্য 20 টাকা এবং সুযোগ পাবে 2 বার। কি করছো কি হিয়া? টানছো কেন? যাচ্ছি তো আমি, আসতে। এই যে এখানে দেখুন কি লেখা হচ্ছে। আপনি ওটাতে একটা বাড়ি দিয়ে আমাকে ওই একটা পুতুল এনে দিন উজান স্যার, প্লিজ। হিয়ার কথা অনুসরণ করে উজান সামনে তাকিয়ে খেলাটা কি দেখে নিল। শার্টের হাতা গুটিয়ে বলল, টিকিট কাটতে হবে না? হবে তো, আমি কেটে আনছি, এই যে টিকিট। আপনি শুধু পায়ে জোরে বাড়ি দেবেন, বুঝেছেন? যেন 500 আপ করে। আমি না ভাইয়াকেই বলতাম, কিন্তু রোদ আপু যে কোথায় নিয়ে গেল ভাইয়াকে। আপনি আমাকে এনে দিন না ওই পুতুলটা, প্লিজ। এটা নিলে যদি আবার শিশির রাগ করে তখন? আরে, এটা তো আমি আপনার থেকে টাকা দিয়ে কিনেছি না। এটা তো আমি আপনার থেকে টাকা দিয়ে কিনছি না। না, আপনি একটু শুধু গায়ের শক্তিটা ব্যয় করবেন। এই যা এত সুন্দর সুন্দর সলমান খানের মতো বডি আপনার, সেগুলো আর কবে কাজে লাগাবেন শুনি? ইডিয়েট। হিয়া উজানকে বাটার লাগাতে গিয়ে উল্টো নিজেই ফিক করে হেসে দিল। এদিকে উজানের আগে পরপর দুটো ছেলে এসে ট্রাই করলো, কিন্তু তারা কেউ 430-এর উপরে টপকাতে পারল না। উজানের সময় আসতেই হিয়া শুধু বলল, আমার 20 টাকাটা নষ্ট করবেন না স্যার, প্লিজ। উজান মৃদু হাসল শুধু। প্রথমবার ওয়েটটা তুলে মারতেই সেটা 480-এর কোঠায় গিয়ে ঠেকল। 500 আর আপ করতে পারল না। মুখটা মুহূর্তেই ছোট হয়ে আসলো হিয়ার। এ বুঝি 20 টাকা যাবার কষ্টে শেষ হয়ে যাবে মেয়েটা। দ্বিতীয়বার উজান আরো ভালো করে দাঁড়িয়ে হাতটাকে ঠিকভাবে গুটিয়ে একটা দীর্ঘশ্বাস টেনে বাড়ি মারতেই সেটা 510-এর কোঠা ছুঁল। উপস্থিত ছেলেগুলো সবাই হাততালি দিয়ে হালকা আওয়াজে চিৎকার করলো। আর এদিকে হিয়ার খুশি এই মুহূর্তে দেখে গিয়ে টনসিল, ইসোফোকাস সব বের করে দিয়ে মুখে এক বিরাট বিজয়ী হাসি টেনে দৌড়ে এসে উজানের বাহু ধরে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ উজান স্যার। মনে মান রাখছেন আপনি আমার টাকাটার। বলেই পুতুলের বাক্সটার সামনে গিয়ে কোনটা পুতুল নেবে তাই হাতড়িয়ে দেখতে থাকলো হিয়া। সবগুলো পুতুলই ভালো লাগতেই কনফিউজড হয়ে গেল হিয়া। উজানকে বলল, স্যার দেখুন না কোন পুতুলটা নেই, সবগুলোই তো সুন্দর। উজান এসে পুতুলগুলোর ভেতর থেকে একটা হ্যালো কিটির পুতুল বের করে দিতেই আবারও মুখে এক বালতি হাসি টানলো হিয়া। উল্লাসে লাফিয়ে বলল, কিটি, ইয়েস। আমি তো খেয়ালই করিনি। চোখ থাকলে তো খেয়াল করবে। আসো, এখন আমি আর হাঁটতে পারবো না। হিয়া মুখ টিপে হেসে দিয়ে উজানকে নিয়ে স্টলটার থেকে বের হতে ধরবে অমনি শিশির আর রোদকে এদিকে আসতে দেখে হিয়া দৌড়ে শিশিরের কাছে গিয়ে বলল, ভাইয়া দেখ, উজান স্যার বাড়ি দিয়ে আমাকে একটা পুতুল পাইয়ে দিল। তুইও একটা বাড়ি দিয়ে রোদাপুর জন্য পুতুল এনে দে না, প্লিজ প্লিজ। হিয়ার আবদার শুনে শিশিরও রাজি হলো ঠিকই, কিন্তু পুতুল নিয়ে আসতে ব্যর্থ হতে হলো তাকে। রেগে গিয়ে মুখ ফুলিয়ে রইল হিয়া। কেন পারল না তার শিশির ভাই? পারবে কিভাবে তোর ভাই? ইয়া, গায়ে জোর থাকলে না পারবে। ইস, 490। আর একটু জোরে মারলে কি হতো তোর? এই জন্য বলি আমাকে না খাইয়ে নিজে বেশি বেশি করে খা। কেন বলি বুঝলি এবার? বুঝলাম আমার মা। দেখিয়ে দেখি কি কিনে চাইলি তখন? ওই জুতো কিনে চাইলাম, বেশি দাম না, অনলি 150। কোথায়? ওই দোকান নিয়ে চল। হিয়া মুখে এক ফালি হাসি টেনে শিশিরকে নিয়ে দুজোড়া 150 টাকা জুতো কিনে নিল। এরপর চারজনে আরেকটু ঘোরাঘুরি করে মেলা থেকে বেরোতেই উজান ওদের তিনজনকে দাঁড়িয়ে বলল, তোরা একটু দাঁড়িয়ে থাক, আমি আসছি। উজান চলে যেতেই হিয়া সামনে একটা ঝালমুড়ির দোকান দেখে শিশিরের থেকে 10 টাকা চেয়ে নিয়ে এক দৌড়ে সেখানে ছুটে গেল। এদিকে রোদ আর খুলে রাখা চুলগুলো খোপা করে নিয়ে শিশিরের দিকে তাকাতে গিয়ে দেখলো শিশির ঠিক তখনকার মতো নেশাতুর চোখে তার দিকে তাকিয়ে আছে তো আছেই। রোদ কপাল কুঁচকে বলল, কি দেখো?
রোদের প্রশ্নে চোখ নামালো শিশির। খোপা করা চুলে যে রোদকে এতটা কিউট লাগতে পারে তা বোঝা মুশকিল। কি হলো এখন আবার ওভাবে তাকিয়ে কিসের সাইজ দেখছিলে শুনি? পাকনি, কিছু দেখছিলাম না। রোদ, বলো। এখন আমাদের যা হচ্ছে, যা হবে, যে স্বপ্নগুলো তুমি আমাকে নিয়ে সাজিয়েছ, সেগুলো যদি কখনো পূরণ না হয়, তুমি আমাকে কথা দাও, তুমি কষ্ট পাবে না। তুমি এইভাবে কেন বলছো শিশির? শিশির, যদি কখনো তোমার বাড়ি থেকে এই সম্পর্ক নিয়ে কথা ওঠে, তুমি আমাকে প্রমিস করো, তোমার বাবা মা যা সিদ্ধান্ত নেবে তুমি তাই করবে, তাদের অমান্য হবে না। শিশির, আমার তোমার জন্য খুব ভয় হয় রোদেলা। তুমি থাকতে আমার কিসের ভয় শিশির? তুমি পারবে না আমায় আগলে রাখতে? তুমি বুঝবে না রোদ, আমার অসহায়ত্বটা কি তুমি বুঝবে না, বাদ দাও। রোদ কিছু বলার আগে হিয়া আসলো তার সাথে। উজান তার হাতে অনেকগুলো বাতাসা, নারকেলের মোড়া, সন্দেশ আর এক ব্যাগ ভর্তি আচার নিয়ে এসে কিছুটা রোদের হাতে দিল, আর বাকি পুরোটা হিয়ার দিকে বাড়াতে হিয়া হাত গুটিয়ে নিল। এগুলো তোমার জন্য হিয়া, ধরো। কি হলো, নাও। না ভাইয়া বকা দেবে। কিচ্ছু বলবে না, ধরো। হিয়া শিশিরের দিকে তাকিয়ে প্রশ্নসূচক চাহনি দিল, সে কি এগুলো নেবে না নেবে না। রেগে গিয়ে শিশিরের দিকে তাকালো উজান। এখন এটা নেবার জন্য কিনা হিয়াকে তার ভাইয়ের পারমিশন নিতে হবে। আজব। উজান রেগে আছে দেখে শিশির শান্ত কণ্ঠে হিয়াকে বলল। নে। হিয়া মুখে হাসি টেনে উজানের হাত থেকে ওগুলো নিয়ে খুশিতে ভরে উঠল। ইস, এগুলোই তো টানছিল হিয়াকে এতক্ষণ। এই নারকেল কুচি, সন্দেশ, বড়াই আর আচার। ইস, এই উজান স্যার মানুষটা এত ভালো কেন? হিয়ার মনের কথাগুলো না চাইতেও পড়ে ফেলে। ইস 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 ইস, নিজের মনের খুশিটাকে কোনো মতে দমালো হিয়া। ইস, যদি খুশিতে একটু উজান স্যারের গাল দুটো টেনে দিতে পারতো সে। শিশির বলল। অনেক রাত হচ্ছে, রোদকে নিয়ে এখন বাড়ি যা। উজান একটা রিক্সা ডেকে নিতেই শিশির হিয়া উঠে গিয়ে উজানের বাইকে চেপে বসলো রোদ। এদিকে রিক্সা প্যাডেল তুলতেই হিয়ার কি একটা মনে আসতে হিয়ার রিক্সা মামাকে বলল। মামা, গাড়ি থামাও, গাড়ি থামাও। শিশির ভ্রুতে ভাঁজ এঁটে বলল। কি সমস্যা আবার তোর? হিয়া রিক্সা থেকে নেমে গিয়ে সোজা উজানের বাইকের সামনে এসে দাঁড়ালো। উজান ভ্রু কুঁচকে বলল। হিয়া, ইস, ভুলেই গিয়েছিলাম, এটা না আমি আপনার জন্য কিনেছি, দেখুন তো কিরকম। উজান হিয়ার হাত থেকে ছোট্ট প্যাকেটটা নিয়ে খুলে দেখলো সেটাতে একটা সানগ্লাস রাখা। একটু অবাক হলো উজান, হিয়া আবার কখন এসব? তখন আপনার থেকে লিপস্টিকটা কিনে নিলাম বলে ভাইয়া রাগ করলো না, এজন্য আমি এটা আপনার জন্য কিনেছি, এখন শোধ বল। আবারও খেপে উঠল উজান। তোমাকে কেউ পাকামো করে বলেছিল শোধ দিতে? ইডিয়েট। কিছু জিনিসের রিটার্ন হয় না, কবে বুঝবা তুমি? আর আমাদের মাঝে যা হয় সব ভাইয়াকে বলার কি আছে? কিছু জিনিস প্রাইভেট রাখতে হয়, তুমি জানো না? হ্যাঁ, মানে কিন্তু। কোনো কিন্তু না, যাও, এখন শিশির ডাকছে। মানে আবার কি? না, কিছু না। বলেই আবার দৌড়ে এসে রিক্সায় উঠল হিয়া। রিক্সা চলতে থাকলেও তার নিজ গন্তব্যে। এদিকে সানগ্লাসটা চোখে দিয়ে বাইকের আয়নায় নিজেকে দেখতে গিয়ে হালকা হাসলো উজান। রোদ পেছন থেকে উজানের মাথায় বাড়ি দিয়ে বলল। হয়েছে হিরো, গাড়ি স্টার্ট দে এবার। উজান সানগ্লাসটা খুলে শার্টের পকেটে ঝুলিয়ে আস্তে করে বলল। ইডিয়েট। চারটের প্রাণ আজ পরিতৃপ্ততায় পরিপূর্ণ। ছোট ছোট খুশিতে, আনন্দে, উল্লাসে ভরপুর। কি জানি গরিব ধনী এই ভেদাভেদ ভুলে কি জয়ী হতে পারবে তাদের ভালোবাসা? মেঘলা আকাশে কি ভালোবাসার রামধনু বিরাজ করবে সারাটা জীবন জুড়ে? রোদকে বাড়িতে ড্রপ করে দিয়ে উজান বলল, তুই উপরে উঠতে থাক, আমি বাইকটা পার্ক করে আসি। রোদ ভেঙচি দিয়ে বলল। বাইক পার করেই চলে আসবি, সিগারেট গিলতে আবার বাইরে যাবি না কিন্তু। উজান রোদের মাথায় বাড়ি দিয়ে বলল। ভাগ এখান থেকে হেবলি। রোদ বলেই খেকিয়ে উঠে একটা ভেঙচি কেটে লিফট বেয়ে উপরে আসলো। তাদের ফ্ল্যাটের দরজা খোলাই ছিল বিধায় তাকে আর কলিং বেল পুশ করতে হলো না। পায়ের হিলগুলো খুলে রোদ যেই নিজের রুমে ঢুকতে যাবে অমনি রান্নাঘর থেকে উজানের মার সাথে তার মায়ের কিছু কথোপকথন কানে পৌঁছতেই থমকে গেল সে। রাগে ঘেন্নায় সারাদিনের এত আনন্দ মুহূর্তেই মুছে গিয়ে ক্ষোভের মেঘ জড়ো হলো, পড়তে থাকলো তার আকাশটা জুড়ে। উজানের মা বাসবি কুচি কুচি করে কাটা পেঁয়াজগুলোকে লাল করতে সেগুলোকে কড়াইয়ে দিয়ে রোদের মাকে উদ্দেশ্য করে বললেন। বুঝলাম এহরিন, তোমার মেজো ফুপুর সাথে কথা বললাম সেদিন।
কি বিষয়ে ভাবি? প্রিয়ন্তী আর উজানের বিষয়টার কথা বলছো? সেগেল নাকি সামনের বছরই দুবাইতে সেটেল করবে, রীতা আর ওর ফ্যামিলি নিয়ে। তাই বলল যদি এবছরের শেষে কিছু একটা ব্যবস্থা করা যায় তাহলে বোনের বিয়েটা ভালোভাবে দেখে শুনে ঠান্ডা মাথায় দিয়ে ওখানে সব গোছাতে পারবে। সে তো মেজো ফুপু সেবারও বলেছিল। তা তুমি আর কোথায় কথা বললে তোমার ছেলের সাথে? বলেছিলাম উজানকে, একবারও যে ওর পছন্দ আছে কিনা তাও তো কিছুই বলল না। আর ওর বন্ধু বান্ধব সবার থেকে খোঁজ নিয়ে যা শুনলাম যে ওর নাকি সেরকম কোনো বান্ধবীও নেই। তাই ভাবছি ওর বাবা যখন প্রজেক্টটা শেষ করে বাড়ি ফিরবে তখন এই বিষয়ে কথা তুলব। উনি অবশ্য জানেন, তবুও উজানের তো একটা মতামত আছে, বলো। সে ভাইয়ার কবে প্রজেক্ট শেষ হবে? আর উনি আবার দেশে ফিরবে, এঙ্গেজমেন্টটা করিয়ে রাখলে ভালো হয় না? না, আসুক উনি আগে, আমি নিজে থেকে কিছু না বলাই শ্রেয়। আর উজান কিভাবে কথাটা নিবে? ও যদি বলে ইন্টার্নি শেষ করার পর বিয়ে নিয়ে ভাববে, তখন? সামনের বছর তো প্রতি ইয়ারে উঠছে আমার ছেলে, তারপরের বছর ইন্টার্নিং, সে আর বেশি তফাৎ কোথায়? শোনো বাবি, মেয়ে ভালো হাতে আছে, দেখতে শুনতে সুন্দর, ব্রাক থেকে বিবিএ করেছে। এমনকি তোমার ছেলেকে না ওই সারাদিন পেশেন্ট নিয়েও পড়ে থাকতে হবে না। তোমার ছেলেকে সারা জীবন বসে খাওয়াতে পারবে প্রিয়ন্তীর বাবা। তোমার মনে হয় উজান সেই মেন্টালিটির ছেলে? আর আমাদেরও কিন্তু কম কিছু নেই যে উজানকে শ্বশুর বাড়ি দিয়ে চলতে হবে। আমি কথাটা সেভাবে বলিনি বাবি, ওরা সব দিক দিয়ে ভালো, আমাদের ফ্যামিলির সাথে যায়, তাই বোঝাতে চেয়েছিলাম তোমাকে। আর তোমার ছেলেকে তো দেখি কি রকম লাইফ লিড করে, সারাক্ষণ ওই শিশির বলে ছেলেটার সাথে। কি ওর সময় সুযোগ পেলেই তার দোকানে গিয়ে বসে আড্ডা দেয়, আর কি অবসর কাটানো ওই নেই ওর কোনো দিন? এভাবে বলিস না মেহরিন, ওরা ছোট থেকে একই সাথে পড়াশোনা করেছে, একই সাথে খেলেছে, তাই থাকে একসাথে। আর শিশির ছেলেটা তো খারাপ না। শোনো, খারাপ ভালো বিচারে আসতে চাই না, একটা ক্লাস থাকে যা তোমাদের নেই। আমার সিয়ামটাকেই দেখো, সেদিন ওর যে বন্ধুটা বাড়িতে আসলো সে কার ছেলে তুমি জানো? আর সহ্য করতে পারল না রোদ। নিজের মায়ের এই ধনী গরিবের ভেদাভেদ দেখে বুকটা চুপসে গিয়ে ছিঁড়ে আসছিল তার। রাগে গটগট করতে করতে উজান রান্নাঘরে এসে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করতে করতে রোদ বলল, না জানার কি আছে মা? রাফাতের সাথে তো তোমার ছেলে প্রতি সপ্তাহে বাড়ি গিয়ে মদ নেশা গিলে আসে, তাই না? হঠাৎই রোদের এরকম একটা কথা শুনে থমকে গেল রোদের মা। রাগান্বিত চাহনিতে রোদের দিকে তাকিয়ে বলল, এসব কি ধরনের কথা রোদেলা? কেমন কথা মা? শিশির গরিব বলে তুমি ওর ক্লাস নিয়ে কথা বললে, আর নিজের ছেলে যে তার বন্ধুদের সাথে কি সব করে বেড়াচ্ছে সে কথা ভুলে গেলে? জিনিসটা আজব না? একটা বাহিরের ছেলের জন্য তুমি তোমার মার সাথে তর্ক করছো? রোদ, এই শিক্ষা পেয়েছো তুমি তোমার পরিবার থেকে? প্লিজ মা, আমি বুঝি না তোমার সমস্যাটা কোথায়। এর আগেও শিশিকে বাড়িতে আসলে আমি দেখেছি তুমি ওর দিকে কিরকম একটা দৃষ্টিতে দিয়ে তাকিয়ে থাকো। কেন করো এরকম? ছেলেটা কত পরিশ্রম করে জানো তুমি? বাবা নেই, মা নেই, তবুও নিজের ছোট বোনটাকে ক্যান্ট থেকে পড়াশোনা করাচ্ছে নিজের যোগ্যতাতে। আমি, উজান ভাইয়া, আমরা সবাই তো ক্যান্ট থেকে পড়াশোনা করেছি। আমি দেখোনি কিরকম খরচ লাগতো আমার, তুমি তো দেখেছো। আর ভাইয়াদের সেই সময় আর আমার থেকে শিশির কম কিসে? দুজনে পাবলিকে পড়ছি, একই সাবজেক্টে, দোকান সামলে ও এবার শিশির ক্লাসে সবার চেয়ে ভালো করেছে। শুধুমাত্র ওর বাবা মা নেই, ভালো বাড়ি নেই, এটাই কি ওর সমস্যা? তুমি এসব কথা আমাকে কেন শোনাচ্ছ রোদেলা? সেই ছেলে কি করে তার বোনকে পড়ায় না নিজে পড়ে তা জেনে আমি কি করব? আর তুমি আজকে সারাদিন কোথায় ছিলে? আর এইসব শাড়ি পরে সেজে গুজে কোথায় ঘুরতে গিয়েছিলে তুমি? কেন, যাবার সময় বলে যায়নি আমি যে ভার্সিটিতে ফাংশনে আছে আজ? তো এই রাত 10টা অবধি ফাংশন হলো তোমার ভার্সিটিতে, আমাকে শেখাচ্ছ? 10টা অবধি ফাংশন কেন হতে যাবে?
আমরা মেলাতে গিয়েছিলাম, উজান ছিল সাথে, আসছেও। ওই ছেলেটাও ছিল নিশ্চয়ই। হ্যাঁ ছিল, কোনো সমস্যা? সপাটে রোদের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল তার মা। রোদের এই নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পারার কারণ তার পরিবারের সবার একই রকম রাগের সমস্যা আছে, বিশেষত তার বাবার। রক্তগুণেই রোদ এই রাগ তার আর জিদ তার মাঝে পেয়েছে। তার উপর শিশিরকে নিয়ে তার মায়ের এরকম নিম্ন ধারণা রাগটা যেন আজকে একটু বেশিই পাচ্ছিল তাই নিজের অজান্তেই তার মার সাথে তর্কে জড়িয়ে পড়ে সে। বড্ড বার বেড়েছ তুমি রোদ। এমন কিছু ভুল করো না যাতে তোমার জন্য কোনো ছেলের জীবনটা নষ্ট করতে হয় তোমার বাবাকে। আর তুমি তো তোমার বাবার ক্ষমতা কত তা ভালো করেই জানো। মুহূর্তেই চোখ দিয়ে দুফোঁটা পানি বেরিয়ে আসলো রোদের। বাসুবি গ্যাসের সুইচটা বন্ধ করে দৌড়ে এসে রোদকে আগলে ধরল তার বুকে। আহ মেহরিন, কেন শুধু শুধু এই কথাগুলো অহেতুক তুই ওকে বলছিস? ও কি কিছু করেছে বা বলেছে তোকে? আশ্চর্য। শোনো ভাবি, তোমার ছেলে কার সাথে মিশে না মিশে সেটা তুমি সামলাবে, কিন্তু তার জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট করতে আমি কিন্তু দেব না। আর তোমাকে বলছি, পরশু বাবা বাড়িতে আসুক, তোমার বিয়ের বিষয়ে কথা বলছি আমি। ইদানিং বেশি অবাধ্য হচ্ছ তুমি। ভুলে যেও না, আমরা তোমার বাবা মা। তোমার যেটা ভালো হবে তাই করব, কথাটা মনে রেখো। বলেই রোদের মা নিজের রুমে চলে গেলেন। বাসুবি রোদের কপালে স্নেহের পরশ বুলিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কাঁদে না মা। মা কিচ্ছু বলেনি তো? রোদ কান্না ভেজা মুখ তুলে বাসুবিকে প্রশ্ন করল। মা সবসময় এরকম ধনী গরিবের ভেদাভেদ কেন তুলে আনো বড়াম্মু? এটা কি ঠিক? তুমিই বলো। মন খারাপ করে না মা, জানিসই তো তোর মার মাথাটা একটু গরম থাকে। আর তোকেও তো বলেছি, মা এমন কিছু ভুল করিস না যে তোর জন্য অন্য কাউকে সাফার করতে হয়। তুই তো তোর বাবাকে চিনিস, তোর বড় আব্বুর চাইতেও রাগ কত। ওরা তো তোকে কিছু বলবে না, কিন্তু ছেলে ওনাদের মন মতো না হলে ওরা তার জীবন নষ্ট করে দিয়ে হলেও তোকে নিজেদের মতো করে রাখতে চাইবে। আর আমার খুশিটা? আমি যদি ভালো না থাকি ওদের সিদ্ধান্তে? আচ্ছা ওসব বাদ দাও। আজ যদি উজান এরকম কিছু একটা ভুল করে, ধরো আমাদের চাইতে কম আছে, এরকম কারোর সাথে জড়িয়ে পড়ে, তখন তুমি কি করবে? কি সব বলছিস বলতো? না মানে আমি কথার কথা ধরতে বলেছি আর কি। আচ্ছা হিয়ার কথাই ধরো না, যদি উজান এসে তোমাকে বলে যে আমি হিয়াকে বিয়ে করতে চাই, তুমি আর বড় আব্বু কি করবে তখন? কঠিন প্রশ্ন করে ফেললি, কি উত্তর দিই বলতো? কেন বড় আব্বু? আমি তো ভাবলাম যে তুমি সাথে সাথে উত্তর দেবে যে উজানের খুশিতেই তোমার খুশি, উজান যা চাইবে তাই হবে। তাহলে হ্যাঁ কিন্তু কি কিন্তু বড় আম্মু? তুমি কি হিয়াকে পছন্দ করো না? ভালোবাসো না হিয়াকে? মারে মা, দেখ হিয়াকে আমি ভালোবাসি, স্নেহ করি, আদরও করি। হিয়ার মা আর আমার বাড়ি তো একই এলাকায় ছিল, আলাদা সম্পর্ক ছিল আমাদের, কিন্তু একটা। কি একটা বড় আম্মু, বুঝাও সেটা আমায়। আচ্ছা, তুই আমাকে কখনো হিয়ার সাথে খারাপ ব্যবহার করতে দেখেছিস? হিয়া যখন বাড়িতে আসে আমি কি নিজ হাতে তোর সাথে ওকেও খাইয়ে দিই না বল? আদর করি না হিয়াকে? তুমি আমার কথা ঘুরাচ্ছ বড় আম্মু। আমি তো জানি তুমি হিয়াকে নিজের মেয়ের মতো করেই দেখে আসছো এতগুলো বছর। তাহলে সমস্যাটা কোথায় বলো সেটা আমায়। হিয়া ভালো, নম্র, মিষ্টি, কিন্তু সে এ বাড়ির বউ হবার জন্য যোগ্য না রোদ। বড় আম্মু তোর বড় আব্বুর যা আছে তার ন্যূনতম হিয়াদের নেই। হ্যাঁ তুই তো জানিসই, শাহরিয়র ফ্যামিলিতে এই জিনিসগুলো সবার আগে খুঁটিয়ে দেখা হয়। তোদের মতে টাকার পাল্লাই, খাতির পাল্লাই যার অংশ ভারী সেই বেশি মানানসই এই পরিবারের সাথে। তাই বলে আমি নিজে মধ্যবিত্ত বাড়ি থেকে এ পরিবারেতে এসেছি রোদ। এখন না হয় এ বাড়িতে আমরা আর তোর বাবা থাকি, কিন্তু তখন পুরো বাড়ি ভর্তি মানুষ ছিল। তখন হয়তো তোর দাদু বাড়ির কেউ কখনো আমার গায়ে হাত তোলেনি, কিন্তু আকার ইঙ্গিতে তারা আমাকে যে কথা শুনিয়েছে সেগুলো কোনো আঘাতের চাইতে কম ছিল না।
তাদের ব্যবহার, তাদের চাউনি, তাদের তাচ্ছিল্য সব সহ্য করে আমি আমার পরিবারের কথা ভেবে এ বাড়িতে খুঁটি আটকেছিলাম। তাই ওই দিনগুলোর কথা ভাবলেই আমি চাই না হিয়া কোনো উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে আসা মেয়ে এ বাড়ির বউ হয়ে আসুক। বিশেষ করে ফ্যামিলির সবচাইতে বড় ছেলে উজান তার বউ হবে। এরকম বাপরে আমাকে তো জ্বালিয়ে খাবে। সাথে সেই মেয়েকে এরা মিলে কি করবে না? এদের সাথে ওই মদের নেশা গেলা হাই প্রোফাইল মানুষরাই যায়, মা, অন্য কেউ না। এবারে তুমি পারবে উজানের সাথে এরকম মদ নেশা অহংকারী কাউকে জড়িয়ে দিতে? আমার কথা এ বাড়িতে কখনো গুরুত্ব দেওয়া হয়নি রে মা, এমনকি তোর মারও না। এ বাড়িতে তোর বড় আব্বু, তোর বাবা, এরা যা সিদ্ধান্ত নিবে তাই হবে। আর সব বড়লোক ঘরের মেয়ে কি খারাপ হয় বল দেখি? তুই তো কত বড়লোক, কিন্তু তোর মনের মতো সুন্দর মন আছে কারো? আমিও আমার রাজার জন্য তোর মতোই কাউকে ঠিক খুঁজে আনবো, দেখিস। আর প্রিয়ন্তী, কিন্তু তোর মতোই দেখেছি ওকে, আমি খুব ভালো লেগেছে। ওর সাথে কথা বলে আমার খুব মিশুক। বাসবের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রাগ অভিমান সব এক করে রোদ নিজের রুমে যেতে যেতে বলল, প্রিয়ন্তীকে আমার একটুও ভালো লাগে না বড়াম্মু, একটুও না। ও কোনো মিশুক না, ও একটা অহংকারী মেয়ে, খুব চালাক। পরের দিন কোচিংয়ে এসে ক্লাসরুমে ঢুকতেই লতা, মোহিনী, অর্পা সহ বাকি সবাই হিয়াকে দেখতে পেয়ে হিয়ার উপর ঝাঁপিয়ে পড়তে শুরু করলো। হিয়াকে গায়ের জোরে চেপে ধরে লতা ঝাঁঝালো কণ্ঠে বলল, শালি, কালকে তোর জন্য আমরা মেহুর জন্মদিনটাও ভালো করে সেলিব্রেট করতে পারলাম না, আর তুই গিয়ে উজান স্যারের সাথে মেলা ঘুরে আসলি, শয়তান মাইয়া। অনেক কষ্টে ফ্রেন্ড গোষ্ঠীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে হিয়া একটা শ্বাস টেনে বলল, আমি কি করতাম? স্যারই তো নিয়ে গেল জোর করে, আর সাথে ভাইয়াও ছিল, বিশ্বাস কর। লতা হিয়ার মাথায় বাড়ি দিয়ে বলল, করলাম বিশ্বাস, আর এটাও বুঝলাম কি চলছে তোমার আর স্যারের মাঝে। ভ্রু কুঁচকে আসলো হিয়ার। কি চলছে মানে? লতা ফ্রন্ট কেটে বলল, কি চলছে তুমি বুঝছো না? কচি খুকি আমাদের উজান স্যার যে তার সব কিছু তোমার মাঝে ডুবাতে বসেছে, সে কি আমাদের না জানতে? লতার কথায় বিষম খেলো হিয়া। লতাকে ধাক্কা দিয়ে গা থেকে ছাড়িয়ে বলল, মাথার স্ক্রু কি পুরোটাই ঢিলে হয়ে গেছে তোর লতা? কি সব পাগলের বিলাপ পড়ছিস, সেই বিষয়ে কোনো ধারণা আছে তোর? লতা ভংচি এঁটে বলল, না থাকার কি আছে? উজান স্যার যে তোকে চোখে হারায়, এই কথাটা অস্বীকার করতে পারবি তুই? মানে যা তো, ইদানিং বড্ড বাজে বকছিস তুই। তোর মনে হয় যে উজান স্যার আমাকে সবসময় বকে ধমকায়, একটুতে রাগ করে সেই মানুষটা আমাকে ভালোবাসবে? হ্যাঁ রে হ্যাঁ, সেই মানুষটাই তোকে ভালোবাসে। আর শুধু সেই মানুষটা না, তুই নিজেও তাকে মন প্রাণ কলিজা কিডনি হার্ট লিভার পাকস্থ সব দিয়ে ভালোবাসিস, বুঝলি? লতার কথায় সবাই হো হো করে হেসে দিল। হিয়া বিরক্ত চাহনিতে বলল, যা তো, ফাজলাম করিস না। আমি কোনোদিন স্যারকে ওই নজরে দেখিনি। স্যার কেন, কোনো ছেলের ওপরেই সেরকম কোনো ফিলিংস কোনো জন্মেই আসেনি আমার। তাহলে ওজান স্যারকে জড়িয়ে ধরে তুই ওরকম কান্না করলি কেন? সে তো স্যার হয়, তুই যে আগে ওনাকে মারলি, এটা কি বললি তুই? আরে আশ্চর্য তো, ওটা হয়ে গেছে। কতবার বলবো আমি নিজের মধ্যে ছিলাম না তখন। মোহিনী হিয়ার গলা জড়িয়ে বলল, তুই নিজের মধ্যে থাকলেও সেই একই কাজ করতি হিয়া রানী। আচ্ছা একটা কথা বলতো, তুই যখনই কোনো বিপদে পড়িস তোর সবার আগে কার কথা মাথায় আসে? শিশির ভাইয়াকে বাদ দিয়ে বল দেখি। ভাইয়াকে বাদ দিয়ে উজান স্যার। তুই মোনাজাতে তোর আব্বু আম্মু ভাইয়া ছাড়া আর কার জন্য আগে দোয়া করিস বল? কার জন্য আবার? রোদ আপুর সাথে উজান স্যার, সবার জন্য। তাহলে বুঝ। কি বুঝবো আজব? এটাই যে তুই উজান স্যারকে ভালোবাসিস, আর আমার তো মনে হয় তোদের মাঝে ইটিস পিটিস কিছু চলছে ভেতরে ভেতরে, যা আমরা জানি না। তোরা কি চুপ করবি প্লিজ? না আমি এখন তোদের সবার গলা চিপে ধরবো কোনটা? আচ্ছা একটা কথা বলতো, উজান স্যারের সাথে আমার যায়, ওনারা কোথায় আর আমরা কোথায় জানিস? আগে যখন বাস্তবটা বুঝতাম না তখন আমি খুব করে চাইতাম রোদ আপু আমার ভাবি হয়ে আসুক,
তখন ভাইয়া আমাকে সব সময় কি বলতো জানিস? ধুর পাগলি, তোর রোদ আপু যাই আমার সাথে। আমি তখন বুঝতাম না ভাইয়ার কথাটার মানে। বড় হবার সাথে সাথে উপলব্ধি করলাম ভাইয়া কেন কথাটা বলতো। তাই এখন আর সেরকম কোনো ইচ্ছে জাগে না মনে। আর তোরা বলছিস কিনা উজান স্যার আর আমি হাসালি মোহিনী। তুই যাই বলিস হিয়া, ভালোবাসতে গেলে এসব মাথায় থাকে না। লতা আর ফয়সালের কথাই ধর, যদি ধনী গরিবের ভেদাভেদ করিস তাহলে ফয়সালের বাবা কোনো দিনই লতাকে নিজের ছেলে হিসেবে মেনে নিতে চাইবে না। তবুও কি ওদের ভালোবাসা কখনো থেমেছিল? না, এখনও আছে। ভবিষ্যৎ না ভেবেই কিন্তু ওরা 4 বছর ধরে একসাথে আছে। লতার বিষয়টা আলাদা মেহু, সেখানে আমি আর উজান স্যার। কোনো আলাদা না। আচ্ছা, তুই এই কদিন একটু ঠান্ডা মাথায় ভাব, দেখবি তুই ঠিক তোর মনের ভালোবাসার টানে খুঁজে পাবি। দেখবি তোর মন কি চায়। তোর মনে যদি ভালোবাসার ঘন্টা না বাজে তাহলে আমার নামও মোহিনী না। হিয়া মোহিনীর মাথায় গাঁটটা দিয়ে বলল, এটা দেবের পাগলু টু পাসনি যে ভালো লাগলে মনের মধ্যে ঢং ঢং করে ঘন্টা বাজবে। ডাফার, বাস্তবে ফিরে আয়। বুঝবি বুঝবি, যেদিন সত্যি ঘন্টা বাজবে ওই দিন ঠিক বুঝবি। বুঝবো। চল তো এখন আজারটা পেঁচাল। লতা আর মোহিনীর প্রেম বিদ্যা মাথায় ঢোকার পর থেকেই হিয়ার মন উত্থাল পাথাল ঢেউয়ের মতো শেষ পর্যায়ে গিয়ে বাড়ি খেয়ে আবার স্রোতের টানে কুলে এসে আশ্রে পড়তে থাকলো। তাদের কথার নেশা যে এমনভাবে হিয়াকে গ্রাস করবে এটা সেই মুহূর্তেই হিয়া আন্দাজও করতে পারেনি। আজ 1 সপ্তাহ ধরে না হিয়া ঠিকমতো খেতে পারছে, না পড়তে পারছে, না ঘুমোতে পারছে। গল্পের বই নিয়ে শুধু পাতা উল্টিয়ে যাচ্ছে। মনে শুধু একটাই প্রশ্ন ঘূর্ণি পাকের মতো ঘুরপাক খাচ্ছে তার। উজান স্যার কি সত্যিই তাকে ভালোবাসে? আচ্ছা, ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে কি ওই দুটো ছেলে আর মেয়ের মাঝে যা হয় তাই, যাকে লোকে প্রেম বলে আখ্যায়িত করে? ভালোবাসা মানে কি সেই প্রেম যেই প্রেমের জন্য সালেহা আপার ছোট মেয়ে তার ছোটবেলার খেলার সাথী হেমন্তী আপু গলায় দড়ি দিয়েছিল? ভালোবাসা মানে কি সেই প্রেম যার জন্য রাহাত ভাইয়া লিসা আপুকে বিয়ের আগের দিন রাতে বাড়ি থেকে নিয়ে পালিয়েছিল? ভালোবাসা মানে কি সেই প্রেম যার জন্য তন্নি আপুকে তার পরিবার ত্যায্য ঘোষণা করেছিল? আর ভাবতে পারে না হিয়া, উজানের সাথে কাটানো আজ অবধি প্রত্যেকটা মুহূর্ত তার চোখের সামনে জ্বলন্ত শিখার মতো জ্বলজ্বল করতে থাকে। না চাইতো হিয়া উজানের দিকে এক অদ্ভুত মায়াবী দৃষ্টিতে তাকিয়েছিল। কয়েকদিন তাকিয়ে থেকে বুঝতে চেষ্টা করছিল উজানের মুখের ভঙ্গি, পড়তে চেষ্টা করছিল উজানের চোখের ভাষা। দূর, এসব কিসের পোকা ঢুকিয়ে দিল লতা আর মোহিনী তার মাথায়? এই পোকা যে বড্ড যন্ত্রণা দিচ্ছে হিয়াকে। এই পোকা যে তার পুরো বিষ হিয়ার প্রত্যেকটা নিউরনে আঘাত দিয়ে বারবার বলছে এটাই ভালোবাসা হিয়া, এটাকেই ভালোবাসা বলে। গল্পের বইটা বন্ধ করে রোমেল লাইট বন্ধ করে দিয়ে হিয়া বিছানার দেয়াল ঘেঁষে বসলো। মাথার কাছে জানালাটা খুলে দিয়ে বালিশের ভেতর থেকে সেই দামি ছবিটা হাতড়ে দুহাতের তালুতে শক্ত করে ধরে জানালার ধার ঘেঁষে গ্রিলে মাথা দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল হিয়া। মুখে রোদ পড়ার পর্দাটা মেলে দিল হালকা। এটা কিসের পোকা আমার মাথায় ঢুকিয়ে দিল লতার মোহিনী মিলে? মা, আমি যে কিছুতেই আর সেই চিন্তা থেকে বেরোতেই পারছি না। ওরা পাগল না, তাই না বাবা? এটা কি আদৌ সম্ভব আমার আর উজান স্যারের মাঝে? ওরা আমার সাথে মজা করছে, তাই না বলো? কিন্তু আমার মন কেন বারবার ওদের মজাটাকেই সত্যি বলে মনে হচ্ছে মা? উজান স্যারের জন্য আমার যা অনুভূতি সেটাকে কি সত্যি ভালোবাসা বলে? কিন্তু আমি তো কোনো দিক দিয়েই ওনার সাথে যাই না। মনে হচ্ছে লতা আর মোহিনীর চুলে পেট্রোল ঢেলে ওদের মাথায় আগুন জ্বালিয়ে দিই। বেয়াদ্দপগুলো, আমি এখন কি করব? আমার যে কিছুতেই কিছু করে শান্তি আসছে না। হতাশার এক দীর্ঘশ্বাস ফেলল হিয়া। জানালা দিয়ে বাহিরে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের বাঁ হাতটার দিকে তাকিয়ে উঠল সে। এই হাতটাই তো সেদিন উজান চরকিতে ওঠার সময় শক্ত করে চেপে ধরে রেখেছিল তার। না, এই কয়েকদিন যাও বা মনটাকে সামলিয়ে বাস্তবে ফিরে আসা গিয়েছিল, কিন্তু আজ তো যেন ভোর সকাল থেকে মনটা বড্ড খসখস করছে হিয়ার। কলেজে গিয়েও মন টিকছে না, না মন টিকছে বাড়িতে এসে। মনে হচ্ছে ডুবে যাই, হারিয়ে যাই, ভেসে যাই কারো মাঝে। কিন্তু কার মাঝে ডুববে হিয়া? উজান স্যার
ধ্যাত কিসব বলছে এই অবাধ্য মনটা আজ। এত কেন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে হিয়ার সারা শরীর জুড়ে। এই যন্ত্রণা যে বড্ড নেশালো, বড্ড নাছোড়বান্দা। একবার লাগলে যখন আর ছাড়তেই চাইছে না। আশ্চর্য। কোচিংয়ে এসেও চুপচাপ বসে রইল হিয়া। তাকে ঘিরে গল্পের হাট জমিয়েছে বাকি সবাই। লতা এখনও আসেনি, না হলে এই হাট আরও হট্টগোলে ভরে উঠত এতক্ষণে। সবার গল্পের তালে রনি স্যার এসে রুমে পা রাখতেই যে যার জায়গায় বসে অবস্থান নিল। রনি স্যারকে দেখে ক্লাসে উপস্থিত সবাই অবাক হলো হালকা। এখন তো রনি স্যারের ক্লাস না, তাহলে? রনি স্যার একটু কেশে নিয়ে বলল, তোমাদের নীরব স্যারের ক্লাস তো এখন, ওটা আর আজকে হচ্ছে না। ইনফ্যাক্ট আজকে তোমাদের আর কোনো ক্লাসই হবে না, তোমরা বাড়ি যাও। সবার মন তো ক্লাস না হবার খুশিতে ভরে উঠল ঠিকই, কিন্তু যখন ক্লাস না হবার কারণ জানা গেল, মুহূর্তেই মনটা খারাপ হয়ে সবাই হতাশ হয়ে চেয়ে রইল স্যারের দিকে। রনি স্যার জানালেন, তোমাদের নীরব স্যার আর উজান স্যার ব্যাংকের মোড়ে একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট করেছে, তাই ক্লাস আপাতত আজ অফ। রনি স্যারের এই কথাটা শুনে উপস্থিত সবার মাঝে সবচেয়ে বেশি শক্ট হলো হিয়া। মনে হচ্ছে রনি স্যারের এই কথাটুকু হিয়ার দমটাকে পিষে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। হিয়া কাপা কণ্ঠে রনি স্যারকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে উনি সেখান থেকে দ্রুত পায়ে প্রস্থান নিলেন। হিয়ার মুখের দিকে এই মুহূর্তে তাকানো যাচ্ছে না। মুখ শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে, মনে হচ্ছে শরীরে তার কোনো রক্ত নেই। কিছু বলতে গিয়েও কণ্ঠনালী দিয়ে একটা আওয়াজও বের করতে পারছে না। মনে হচ্ছে কেউ তার গলা চিপে ধরে তাকে বাকরুদ্ধ করে দিয়ে রাখছে। ঠিক এমনই মুহূর্তে লতা দৌড়ে এসে ভয়ার্ত কণ্ঠে এমনই বাক্য বলতে শুরু করলে যে হিয়ার কপাল দিয়ে বিন্দু বিন্দু লোনা জল তো বের হচ্ছে, সাথে আঙ্গুলগুলো তীর করে কাঁপছে ভীষণ। তোরা শুনলি উজান স্যারের অ্যাক্সিডেন্টের কথা? আমার তো হাত পা কাঁপছে। স্যারের মাথায় হেলমেট ছিল, না হলে গাড়িটা এসে আমি দেখে আসলাম রাস্তাটা এখনো কিরকম রক্তে পুরো। আমার খুব ভয় করছে। মোহিনী, উজান স্যার ঠিক হয়ে যাবে তো? না বলে চিৎকার করে উঠল হিয়া। এগুলো লতা কি বলছে? হেলমেট, রক্ত? না, এগুলো সব মিথ্যা। সব 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 রনি স্যারের কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভুল হচ্ছে, লতা বলল। কোনো ভুল হচ্ছে না, আমি নিজে কানে আর নিজে চোখে দেখে আসি পুরো রাস্তা এখনো অবরোধ করে রাখছে রাস্তার সবাই। এরপরও তুই বলবি স্যারের কিচ্ছু হয়নি? চোখ দিয়ে টপ টপ করে অবিরত ঝর্ণার মতো পানি পড়ছে হিয়ার। এটা কি করে হতে পারে? কালকে রাতেই তো মানুষটাকে ভালো দেখলো সে, তাহলে এখন হঠাৎ? লতার এই চাহনি, এই ভয়ার্ত কণ্ঠ, নিষ্কৃত প্রত্যেকটা বাক্য হিয়ার পাঁজরগুলোকে ভেঙে চুরমার করে দিল মুহূর্তেই। হিয়া কান্নারত কণ্ঠে অস্ফুটে বলতে থাকলো, আমি যাব, আমি উজান স্যারের কাছে যাব। কিচ্ছু হতে দিব না আমি ওনার। উনি ঠিক হয়ে যাবে। কত কত রক্ত লাগবে ওনার, সব সব আমি দিব। তোরা বল না আমার উজান স্যার কোথায় আছে, বল না তোরা কোথায় গেলে আমি এখন ওনাকে পাবো। কি হলো কি? তুই চুপ হয়ে কেন আছিস লতা? বল না উনি কোথায়। লতাকে চুপ থাকতে দেখে আরও চিৎকার শুরু করলো হিয়া। উপস্থিত সবাই দাঁড়িয়ে শুধু হিয়ার এই অভিব্যক্তিটাই দেখছিল। এরকম করছে কেন হিয়া? লতা হিয়ার চোখ মুখ ছেয়ে দিয়ে বলল, শুনলাম কোচের উদ্যানে নাকি নিয়ে যাওয়া হয়েছে ওনাদের, তুই যাবি? হিয়া লতাকে উত্তর দেবার প্রয়োজনটুকু বোধ করল না। কাঁধের ব্যাগটা নিয়ে সোজা নিচে নেমে পড়ল। রনি স্যারদের সাথে কথা বলে পরামর্শ নেবার কথাও মনে আসলো না তার। তাকে যে এক্ষুনি তার উজান স্যারের কাছে যেতে হবে, এক্ষুনি মানে এক্ষুনি। বলছি কি লতা, আমার মনে হচ্ছে আমাদেরও একবার স্যারকে দেখে আসা উচিত। এত বড় একটা অ্যাক্সিডেন্ট। মুখে ডেবিল সূচক হাসি আঁকল লতা। মোহিনীর গাল দুটো চেপে ধরে বলল, কিসের বড় অ্যাক্সিডেন্ট বাবু? আমি তো জাস্ট হেয়ার মনে রং ঢং ঘন্টা বাজাতে সব নাটক করলাম। লতাকে ঘিরে রাখা সবার চোখ এবার কোটর থেকে বেরিয়ে পড়ার উপক্রম। এসব কি বলছিল? লতা নাটক করছিল মানে? অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সাংঘাতিক কিছু না। ওই উজান স্যারের বাইকে করে স্যারের ক্লাস নিতে আসছিল, তখনই একটা অটোর সাথে লেগে মনে হয় ব্যালেন্স হারায়। তাতে ওই নীরব স্যারের পায়ে ছিল যায় হালকা, আর তাতে উজান স্যার এখন ক্লিনিকে। কিন্তু তুই যে বললি উজান স্যারের মাথা ফেটে রক্ত, এসব কি শুধু হিয়াকে বলার জন্য? হ্যাঁ রে ভাই, বেচারির মুখটা দেখেছিস? চোখ দিয়ে অঝরে বৃষ্টি নামতে আসছিল। আর বলে কিনা স্যারকে ভালোই বাসে না। এবার যখন বুঝবে তখন কি করে মনের ঘন্টা কিরিং কিরিং করে না ওঠে তাই দেখবো আমি। তোকে কিন্তু হিয়া এরপর আসলেই খুন করে ফেলবে লতা। করবে, ভয় পায় নাকি ওরে আমি? হ্যাঁ, বাড়ি যাবি তো এখন? আর তো ক্লাস হবে বলে মনে হচ্ছে না। হবে না রনি, স্যার এসে বলে গেলেন। চল, তবে যাই বলিস হিয়া বেচারি কিন্তু খুব ভয় পায় স্যার। ওটাই তো চেয়েছিলাম। ইস, ওদের ওই
মোমেন্টটা যদি নিজ চোখে দেখতে পারতাম। সব কিছুকে তুচ্ছ করে হিয়া এসে পৌঁছলো ক্লিনিকে। হিয়ার কান্নারত মুখশ্রীটাকে এতক্ষণে যেমন চোখ মেলে রাস্তার মানুষজন চেয়ে দেখছিল, ঠিক তেমনই ক্লিনিকের প্রত্যেকটা স্টাফ, নার্স সবাই কান্নারত হিয়ার মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হাত পা কাঁপছে হিয়ার, সাথে কাঁপছে তার ভেজা ভেজা গোলাপি ঠোঁট যুগল। একদম যেন বাচ্চা একটা, যেন ভিড়ে হারিয়ে যাওয়া নিজের মাকে খুঁজতে কান্নারত মরিয়া এক ছোট শিশু। তোমার কোথাও ভুল হচ্ছে মা, এখানে এরকম কোনো অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসেনি। তুমি আর একবার ভালো করে শুনে নাও। আমার কোনো ভুল হচ্ছে না। আমি আপনাদের নিচে আমার স্যারের বাইক দেখেছি। আমি আপনাদের ক্লিনিকেই এসেছেন। তাহলে তুমি তোমার বাড়িতে ফোন দিয়ে বলো কোথায় কোন কেবিনে ওনারা। ফোন তো সাথে করে আনিনি আমি। আপনারা একটু ভালো করে দেখুন। উজান নাম ওনার উজান শাহরিয়ার। একটু খুঁজুন না ওনাকে আরেকবার। হিয়ার চঞ্চলতা দেখে পাশ থেকে এক ভদ্রলোক বলল, তুমি যে অ্যাক্সিডেন্টের কথা বলছো, এরকম তো কোনো পেশেন্ট আসেনি। তবে একটা ছেলের পা হালকা ছিলে গেছে, সে আপাতত আমাদের এখানে অ্যাডমিট আছে। ইয়া অস্থির চিত্তে বলছে না হালকা করে পা ছিলে গেছে, এরকম না ওনার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথা দিয়ে অনেক রক্ত বেরিয়েছে। আপনার প্লিজ একটু দেখুন। একটা পর্যায়ে লোকগুলো বিরক্ত হয়ে হিয়াকে তাড়িয়ে দিতেই হিয়া দিক বেদিক ভুলে রিসেপশনের লোকগুলোকে চোখ ফাঁকি দিয়ে উপরে চলে আসলো আর এসেই খুঁজতে শুরু করলো প্রত্যেকটা কেবিন। 3 তলায় উঠে দুটো কেবিন দেখার পর যেই 3 নম্বর কেবিনের দিকে হিয়া পা বাড়াতে যাবে, অমনি ওই লাইনের শেষ মাথায় 7 নম্বর কেবিনের দিকে চোখ পড়তেই থমকে গেল হিয়া। উজান না ওটা দাঁড়িয়ে? কানারত ঝাপসা চোখগুলোকে দুবার পলক ফেললো হিয়া। বুঝতে চাইলো সে কি ঠিক দেখছে। হ্যাঁ, সে ঠিক দেখছে। এটা 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 তো তার উজান সারি। ফাইল হাতে কেবিনের ভিতর ঢুকতেই আবার মিলিয়ে গেল উজান। হুঁশ ফিরল হিয়ার। নিজেকে সামলে এক ছুটে সেই কেবিনের দরজায় এসে ধাম করে পড়ল হিয়া। অস্ফুটের মুখ দিয়ে বেরিয়ে আসলো সেই প্রাণপ্রিয় শব্দ, উজান স্যার। দরজার ধীরিম শব্দের সাথে সেই পরিচিত কণ্ঠের মিষ্টি ডাক কানে পৌঁছতেই ফাইল হাতে মুখ ঘুরিয়ে পেছনে তাকালো উজান। বিস্ময় এসে মুহূর্তে গ্রাস করলো উজানকে। হিয়া এখানে? ক্ষীণকণ্ঠে ঠোঁট কেঁপে বেরিয়ে আসলো। ইয়া এক ছুটে দৌড়ে এসে হিয়া ঝাঁপিয়ে পড়ল উজানের বুকে। দিক বিদিক আকাশ পাতাল আসমান জমিন সব ভুলে বসলো মুহূর্তে। আশেপাশে কি আছে কে আছে কাউকে তোয়াক্কা না করে সামনের মানুষটার প্রশস্ত বুকে নিজের পুরোটা মেলে দিল হিয়া। হিয়ার জাপটে ধরাতে উজানের আয়রন করা পিঠের শার্ট কুঁচকে গেল নিমিষেই। হিয়া এখন আর কাছে না। ভয়টা এত পরিমাণে হিয়াকে চেপে ধরেছিল যে হিয়ার চোখের পানি উজানকে দেখা মাত্রই পাথর হয়ে জমে গিয়েছে। হিয়ার নিঃশ্বাসের উত্তাপ, হিয়ার নিঃশ্বাসের ভয়ার্ত সুর, তিরতির করে কাঁপতে থাকা কন্দনরত ভেজা ঠোঁটের ক্ষীণ আওয়াজ, সব কিছু মিলিয়ে উজানের বুঝতে বাকি থাকলো না হিয়া ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে হিয়া। উজান নিজের বুক থেকে হিয়ার মুখ উঠাতে চাইল, কিন্তু হিয়া আরও জোরে উজানকে আঁকড়ে ধরল। এদিকে কেবিনের বেডে শুয়ে থাকা নীরব আর তার বড় ভাই নিলয়ের সামনে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল উজান। হিয়া শোনো, হিয়া। অনেক কষ্টে হিয়ার মুখটা তুলতেই সক্ষম হলো উজান। নিজের হাত জোড়া উঁচু করে ধরল হিয়ার গালের ভাঁজ। কান্নাটাকে দমিয়ে কাপা ঠুটিয়ে হিয়া বলল, আপনি ঠিক আছেন তো উজান স্যার? উজান হিয়ার বাগালে সরু লাইন করে আসা পানির ফোঁটাটাকে তার জড়িয়ে রাখা হাতের বুড়ো আঙুলে মুছে দিল। আমার আবার কি হবে? এই যে আমি একদম ঠিক আছি, দেখো। নিজের গালে রাখা উজানের হাত দুটোকে চেপে ধরে হিয়া বলল, লতা যে বললো আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার মাথা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। থুর ফাঁকি। লতা কাকে দেখেছে? কিচ্ছু হয়নি আমার। রনি স্যার যে বললো আপনি আর নীরব স্যার নাকি, সেটাও কি মিথ্যা? না, তবে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমার না, তোমার নীরব স্যারের। দেখো পায়ে হালকা ব্যান্ডেজ করা ওনার। হিয়া ঝাপসা চোখগুলো ভালো করে মুছিয়ে এপাশে ফিরে দেখলো বাপায় ব্যান্ডেজ দিয়ে শুয়ে আছে আর তার নীরব স্যার, সাথে তার নিলয় ভাই। তারা দুজনেই তাদের দিকে তাকিয়ে হা হয়ে আছে কীরকম। উজান হিয়ার থেকে হালকা দূরত্ব বজায় নিল। হিয়া চোখ মুখ ভালো করে মুছে নিজেকে ঠিক করে নীরব স্যারের উদ্দেশ্যে বলল, স্যার আপনি ঠিক আছেন? নীরব স্যার মুচকি হেসে বলল। খানিকটা লজ্জা পেল হিয়া। নিজের এই কাণ্ডে এই মুহূর্তে লতার চাইতে নিজের মাথার চুলগুলো বেশি টেনে টেনে ছিঁড়তে ইচ্ছে হচ্ছে তার। পাতার বাচ্চা লতা, কালকে আয় শুধু কলেজে। যদি 6 তলা থেকে তোকে জিন্দা না ফেলেছি, আমার নামও হিয়ানা।
রনি স্যার সহ নীরবের আরও কয়েকজন বন্ধু আসায় উজান তাদের থেকে বিদায় নিয়ে হিয়াকে নিয়ে ক্লিনিক থেকে বেরিয়ে পড়ল। হিয়া নির্বাক। এই মুহূর্তে হিয়ার মুখ দিয়ে কোনো কথা বের হতে চাইছে না, যেন ভাবনার এক অতল গভীরে নিজেকে ডুবিয়ে দিতে ব্যস্ত হিয়া। দুরন্ত মনটা আস্থার এই কয়েকদিনের ছটফটানি তাকে দমিয়ে একটা বিষয়ে বুঝতে পারার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। অঙ্কের সূত্রের চাইতেও কঠিন এই ভালোবাসার গাণিতিক সমীকরণ। না এর শুরু আছে না শেষ, শুধু উত্তর মেলাটাই যথেষ্ট না যার কাছে। অঙ্কটাকে বুঝতে পারার একটা সত্য বাসনা যার থাকা চাই। হিয়াকে নিয়ে সোজা মহিপুর ঘাটের দিকে পাড়ি জমালো উজান। হিয়ার এর আগে শুধু একবার এই ঘাটে এসেছে, তাও আবার ঈদে চাচিদের সাথে বেড়াতে। তাই এত দূরে পথের এই রাস্তা সম্পর্কে হিয়ার জানা নেই। তবুও হিয়ার মনে কোনো প্রশ্ন উঠছে না তারা কোথায় যাচ্ছে এখন। যাচ্ছে হয়তো কোথাও একটা শান্ত গহীন জায়গায়। পুরো রাস্তা আর বাইকে কেউ আর কারোর সাথে একটা কথাও বলল না। উজান কিছু খাবে কি না জিজ্ঞেস করাতে হিয়া শুধু না বললেই চুপ হয়ে রইল। কথা বাড়ালো না উজান। ব্রিজের নিচে নামলো বাইকটা, নিয়ে আসলো এক চরের কাছে, যার সামনে সুপ্রশস্ত তিস্তার বয়ে যাওয়া এক অবলীর সৌন্দর্য। চারদিকে শুধু অথই পানির কলকল ধ্বনি। উজান হিয়াকে নিয়ে পাড়ে নামতেই এক মাঝিকে ডেকে বলল, নদী ঘুরবো, রিজার্ভ কত নিবে? ছোট্ট ছেলেটা বলল, ভাই 1000 টাকা দেন, ওই দূরে যে চোরটা দেখেছেন নৌকা বাঁধা, আপনারা করে আনবো নে। আপনি আপনার লগে ওই বাঁধা নৌকায় যতক্ষণ খুশি সময় কাটাতে পারেন। উজান হাসলো শুধু হেসে দিয়ে। বললো থুর মিয়া, এইটুকুর জন্য 1000 টাকা চাও? ছেলেটা হেসে দিয়ে বলল, চরটা একদম নিরিবিলি ভাই, কেউ আপনাকে ডিস্টার্ব করবো না। উজান বলল, 800 দেবো, চলো, কিন্তু আমার বাইক। ছেলেটা বলল, সমস্যা নেই ভাই, ওই যে দেখছেন আমার ছোট ভাই আছে, আসেন। উজান একটু ইতস্তত করলেও উদাসীন হিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা চলো। মাঝি ছেলেটা নৌকা চালিয়ে উজান আর হিয়াকে একটু দূরে সেই চরে নিয়ে গিয়ে দাঁড় টানলো। বলল, ভাই আপনারা ওই বাঁধা নৌকায় গিয়ে বসেন, আমি আরেকটা টিপ দিয়ে আসি। উজান বলল। যদি আর ফিরে না আসো তখন? ছেলেটা মুচকি হেসে বলল, এটা আমার ব্যবসা ভাই, আপনারটা মায়েরা খাইলে কিছুদিন ভালো থাকবো, বাকি জীবন তো আর চালাইতে পারবো না। উজান মাথা নাড়িয়ে বলল। আচ্ছা যাও। উজান হিয়াকে নিয়ে বেঁধে রাখা নৌকাটায় গিয়ে বসতে ছেলেটা প্রস্থান নিল। ইঞ্জিন চালিয়ে মুহূর্তেই সামনে মিলিয়ে গেল তার নৌকা। হিয়া এসে বসলো চরে বাঁধা সেই নৌকার বাধায়। উজান আলতো পায়ে হিয়ার পাশে গিয়ে পা মেলে দিয়ে বসলো। হিয়ার দৃষ্টি বহুদূর ওই নদীর শেষ সীমান্তে, আর উজানের দৃষ্টি আবদ্ধ চিন্তারত হিয়ার মুখের ভাঁজে। চারপাশে কোনো মানুষ নেই, না আছে কোনো কাকপক্ষী। শুধু কিছুক্ষণ পরপর দেখা মিলছে কিছু উড়ে চলা সাদা বকের। নির্বিলি পরিবেশ, সাথে শান্ত বাতাস, চারপাশে থই থই পানির, যার মাঝে বসে দুই প্রেমিক প্রেমিকা। এই এক অদ্ভুত অনুভূতি, অদ্ভুত শিহরণ। পিনপত নীরবতা ভেঙে উজান সোজা সাপটা হিয়াকে জিজ্ঞেস করল, ভালোবাসো আমাকে? হিয়া নদীর বুকে দৃষ্টি আবদ্ধ করে স্থির কণ্ঠে বলল, আজকে আপনার জন্য যেই ভয়টা আমি পেয়েছি, এটা কি ভালোবাসা বলে? উজান মাথা নাড়িয়ে বলল। বলে। উজানের চোখে চোখ রাখলো হিয়া। চার চোখ চার নিজেদের মধ্যে আবদ্ধ হতেই হিয়া বলল, এটাকেই যদি ভালোবাসা বলে, হ্যাঁ তাহলে আমি ভালোবাসি আপনাকে। সোজা সাপটা উত্তর হিয়ার। অবাক হলো না উজান, জানে হিয়া সোজা কথা সোজাভাবেই বলতে পছন্দ করে। আপনি ভালোবাসেন আমাকে? হিয়ার প্রশ্নে এক ভ্রু উপরে তুলে হিয়ার দিকে তাকালো উজান। পর মুহূর্তেই উল্টো হয়ে নৌকোর পিঠ মেলে দিয়ে শুয়ে পড়ল। আকাশের দিকে তাকিয়ে এক হাত আকাশের বুকে তুলে হিয়াকে বলল, ওই আকাশটা দেখতে পাচ্ছ? হিয়া উজানের হাতের দিক অনুসরণ করে আকাশের দিকে তাকাতেই চোখ পিট পিট করে আসলো হিয়ার। উফ, রোদটাকে কি সোজা হিয়ার মুখে এসেই পড়তে হলো? হিয়া কপালে হাত ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, দেখতে পাচ্ছি। এই আকাশটা যত বড়, তার চাইতেও বেশি ভালোবাসি আমি তোমাকে। হিয়া আকাশের দিকে তাকিয়েই প্রশ্ন ছুড়ল, পারবেন আমার মতো বেখেয়ালি, চঞ্চল, অস্থির, অশান্ত, দুরন্ত একটা মেয়ের সাথে সারাটা জীবন পার করতে? শুধু পার করতে না, এই বেখেয়ালি, চঞ্চল, অস্থির, অশান্ত, দুরন্ত মেয়েটাকেই আমার চাই। সারাটা জীবন চাই, সারাটা মুহূর্ত চাই, সারাটা সময় জুড়ে চাই, অনেক চাই। চাওয়ার থেকেও যদি বেশি কিছু থাকে, তার ঊর্ধ্বে গিয়ে হলেও চাই। আর আপনার পরিবার? পরিবার মানে?
উঠে বসলো উজান। হিয়ার দিকে আরেকটু সরে এসে বিস্ময়ে তাকিয়ে রইল। হিয়া আকাশের দিক থেকে মুখ ফিরিয়ে উজানের দিকে তাকিয়ে বলল, আপনার পরিবার যদি রাজি না থাকে? হঠাৎ এই প্রশ্ন? রাজি না হবার কি আছে হিয়া? আমি অনাথ উজান স্যার। হিয়ার কথায় উজান হিয়াকে অকপটে নিজের বুকে লুকিয়ে নিয়ে আবার নৌকার পিঠে নিজের পিঠ শুইয়ে দিল। এভাবে খোলা আকাশের নিচে উজানের বুকে শুয়ে পড়তে একটু বিব্রত হচ্ছিল হিয়া, সাথে লজ্জা পেল হালকা, কিন্তু তার সাথে একটা অন্যরকম শান্তি এসে ছেয়ে গেল হিয়ার সারা রন্ধ্র জুড়ে। তুমি অনাথ না হিয়া, শিশির আছে, রোদ আছে, আমি আছি, তারপর তুমি বলবে তুমি অনাথ? আমার খুব ভয় করে উজান স্যার। উজান হিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, কিসের ভয় হিয়া? ভাইয়া যদি রাজি না হয়? খুন করে ফেলবো তোমার ভাইকে। আপনি ভাইয়াকে খুন করতে পারবেন না উজান স্যার। পারবো। পারবেন না। বললাম না পারবো। না, আপনি পারবেন না। মৃদু হেসে দিল হিয়া। রেগে গেল উজান তৎক্ষণাৎ। হিয়াকে টেনে এনে নিজের মুখের উপর ফেলল। হিয়া নৌকার পাটিতে কোনোই ঠেকিয়ে সে ধাক্কা সামলে নিল। হিয়ার খুলে রাখা চুলে এসে পড়ল উজানের মুখে। লজ্জায় উজানের চোখ থেকে চোখ নামিয়ে সে পলক এনে হিয়া উজানের গলার কাছে ফেলল। লজ্জারত হিয়া পিচ্ছির চোখ নামিয়ে তাকানোটা বড্ড মনে লাগলো উজানের। মৃদু হেসে উজান এক হাত দিয়ে হিয়ার এক পাশের চুলগুলো হিয়ার কানে গুজে দিয়ে শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ পারবো না শিশিরকে খুন করতে, কিন্তু তোমাকে তোমাকে তো খুন করতে পারবো। অবাক চোখে উজানের চোখে চোখ তুলে তাকালো হিয়া। কি বলছে উজান এসব? যাকে ভালোবাসে তাকেই কিনা খুন করতে চাইছে সে? এই, আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, তুমি যদি আমার না হও তাহলে এই তোমার উজান স্যার তোমাকে অন্য কারো হতে তো দেবেই না, দরকার পড়লে তোমাকে খুন করে নিজেও মরে যাব। মুচকি হেসে দিল হিয়া। গল্পের বইয়ে সে প্রিয় চরিত্রের কথা মনে পড়ে গেল যেন তার, যে তার প্রেয়সীকে পাবার জন্য মরিয়া। হন্যে একটু সাইকো, হালকা পাগলাটে, কিন্তু বড্ড বিচক্ষণ, সাথে সুদর্শনও বটে। হিয়াকে লজ্জা লজ্জা হাসি দিতে দেখে উজান ভ্রুতে ভাঁজ এঁটে বলল, কি ব্যাপার, এত হাসি পাচ্ছে কিসের জন্য শুনি? হিয়া উজানের উপর থেকে মুখ তুলে আবার হাঁটু মুড়ে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, কোথায় হাসছি? হিয়ার সাথে উজান উঠে বসলো। হিয়াকে নিজের বুকে এক হাত আগলে ধরে হিয়ার আঙুলের ভাঁজে আঙুল গুজে নিয়ে বলল, তাই তো, হিয়া আবার হাসতে জানে নাকি? এবার একটু শব্দ করে হাসলো হিয়া, সাথে লজ্জাও পেল ভীষণ। মনে মনে বলল, এই উজান স্যারটা এরকম কেন? যেন মনে হচ্ছে কত বছর না কত যুগ ধরে দুজনের মধ্যে গড়ে ওঠা আমাদের এই সম্পর্ক কত সহজে জড়িয়ে ধরে কাছে টানছে, চুলগুলো কানের পাশে গুজে দিচ্ছে, আবার হাতের ভাঁজে হাত গুজে দিয়ে নিজের প্রশস্ত বুকে লুকিয়ে নিচ্ছে। লোকটার কি একটু লজ্জা পাচ্ছে না? ধ্যাত, এদিকে যে আমি লজ্জায় শেষ হয়ে যাচ্ছি, উনি কি বুঝতে পারছেন না? সত্যি কি উনি এত অবুঝ? কিছুক্ষণ নিশ্চুপ থেকে উজান হিয়াকে বুক থেকে তুলে বলল, একটা ম্যাজিক দেখবা হিয়া? ম্যাজিক? কিসের ম্যাজিক? কানটা বন্ধ করো। হ্যাঁ? হিয়ার নাক টেনে উজান বলল, না হ্যাঁ। লোকে সারপ্রাইজ দিতে বলে চোখ বন্ধ করতে বলে, আর এনাকে দেখো কি করতে বলছে। উজানের কথা মতো হিয়া দু হাতের আঙুল দিয়ে কানের পর্দা চেপে ধরে বলল, এবার। উজান সামনে তাকিয়ে একটা জড়িয়ে চিৎকার করে সাথে সাথে হিয়ার কান থেকে হাত নামিয়ে বলল, শোনো। হিয়া কান পেতে শুনতে চেষ্টা করলো সেই উচ্চারিত প্রতিধ্বনি। অনেক ভালোবাসি তোমাকে হিয়া, অনেক অনেক ভালোবাসি। মায়াবী চোখে উজানের দিকে তাকালো হিয়া। পর মুহূর্তে লজ্জায় চোখ নামিয়ে বলল, আমিও একবার এই আকাশটাকে জানাতে চাই আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি। উজান চোখের ইশারায় বলল, বলো, আমি শুনছি। হিয়া একটা দীর্ঘশ্বাস টেনে দাঁড়িয়ে উঠে ওই আকাশ পানে তাকিয়ে যে বলতে যাবে উজান স্যার, অমনি উজান পেছন থেকে এসে হিয়ার মুখ চেপে ধরে হিয়াকে পেছন থেকে নিজের বুকে এনে ফেলল। এখনো স্যার? উজান বলো, কি হলো বলো? মুখ চেপে ধরে রাখাই হিয়া শুধু বলল। ওরে মুখে যেয়ে হাত দিয়ে রাখছে উজান হুঁশে ফিরতেই হাত নামিয়ে বলল, এখন বলো। হিয়া মুখ গোমরা করে বলল, না, আমি পারবো না নাম ধরে আপনাকে ডাকতে। রাগান্বিত দৃষ্টিতে উজান হিয়ার দিকে তাকিয়ে বলল, নাম ধরে বলো, না হলে কিন্তু নদীতে এক ধাক্কায় ফেলে দিব। রেগে গিয়ে উজানের শার্টের কলার ধরে বলল, আমাকে ফেলায় দিলে আমি আপনাকে নিয়েই পড়বো উজান স্যার। উজান রেগে গিয়ে বলল,
তুমি বলবে কিনা আমি। শেষমেশ বাধ্য হয়ে হিয়াকে হার মানতে হলো। হিয়া পেছন ফিরে আকাশপানে তাকাতেই উজান আলতো করে হিয়াকে জড়িয়ে নিজের থুতনি ঠেকালো হিয়ার কানের লতির কাছে। লজ্জা পেল হিয়া, সাথে কণ্ঠটাকে প্রসারিত করে হিয়া ওই আকাশপানে চিৎকার ছুড়ে বলল, আমিও আপনাকে অনেক ভালোবাসি উজান, অনেক অনেক বেশি ভালোবাসি। নদীর ঢেউয়ের গর্জন, সাথে নদীর কলধ্বনি, তপ্ত রোদের উষ্ণ আমেজ, একটু দূরে উড়ে চলা সাদা বকটার পাখা ঝাপটানির সাথে আকাশ জুড়ে একটাই প্রতিধ্বনির আওয়াজ, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আর ভালোবাসার নামের পাশে পরতে পরতে মেশা আমাদের উজান হিয়া। সময়ের বহমানতার সাথে চারটে অক্ষত হৃদয়ে এর সুপ্ত ভালোবাসা ছড়িয়ে পড়তে থাকলো প্রকৃতির কোল জুড়ে, নীরবে অন্তরালে সবার চোখ ফাঁকি দিয়ে। কখনো বা বিশাল আকাশের বুক চিরে শিশিরকে ফাঁকি দিয়ে উজান হিয়া ব্যস্ত হয়ে পড়ল একে অপরের মাঝে নিজেদের প্রেমের উষ্ণতা ছড়িয়ে দিতে। কখনো কোচিংয়ে ক্লাস নিতে আসা উজানের সাথে আড়ালে আবডালে করা হিয়ার নয়ন যুগলের লজ্জামাখা লুকোচুরি, আবার কখনো বা বাড়িতে এসে শিশিরের সামনে নিষ্পাপ কিছু খুনসুটির ছড়াছড়ি। কখনো কোচিং শেষে বা কোচিংয়ের ক্লাস ফাঁকি দিয়ে উজানের সাথে মহিপুর ঘাটে নৌকা ভ্রমণ, কখনো বা রোদের কাছে পড়তে এসে উজানকে এক পলক চোখের দেখার শান্তি। অপরদিকে রোদের আশকারায় নিজের আবেগটাকে মনের গভীরে লুকিয়ে রাখা সেই যত্নের ভালোবাসাটাকে খুব সংগোপনেই শিশির ব্যক্ত করতে মরিয়া হয়ে উঠল রোদের মাঝে। কিছু মুহূর্তের জন্য ভুলে গেল ধনী গরিবের সেই চিরায়ত ভেদাভেদের প্রথা, ভুলে গেল তার পরিচয়, ভুলে গেল সে কে আর রোদ কি। ভার্সিটিতে ক্লাস এ এসে সেই ফাঁকা ক্লাসরুমের যে দরজার খিলগুলো যেন এই কয়েকদিন একটু বেশি করে খোলা হয়েছিল। তার সাথে ক্যাম্পাসের বাইরে টঙের দোকানের সেই গরম চায়ের সাথে ভাজা সিঙ্গারা, আর হাতে হাত ধরে বসে কিছু গল্পের ঝুড়ি। এই তো ব্যাস, থাক না পরেরটা পরের জন্য, বর্তমানটা থাক না লেখা একান্ত নিজেদের। সকাল থেকে কাপড়ের সব দোকান ঘুরে ঘুরে ক্লান্ত শিশির সাহেব। না, তার চাচুর কাপড়ের ব্যবসার জন্য না, তার রোদ পাগলির দেয়ার একটা ওড়নার সাথে থান কাপড় ম্যাচিং করার জন্য। কিন্তু কপাল, ওড়নার রং এমনই যে একটা নীল বা আকাশি, না নেভি ব্লু, না পিত রং, বোঝা মুশকিল। পলাশকে দিয়ে চাচুর দোকানের সব কাপড় তো নামিয়েছে, সাথে চলছে গোডাউনে এই রঙের কাপড় আছে কিনা তার সন্ধান। হাতে থাকা কাপড়ের থানটা ছুঁড়ে দিল পলাশ, রেগে গিয়ে বলল, আমি আর পারবো না ভাই, রোদ আপারের কন ওই রকম রঙের কাপড় আমাকে দোকান তো দূরে থাক, পুরো মার্কেটেই নাই। ভাই কইছি, এই আরেকবার শুধু এ পাশে বস্তাটা দেখ, তো রোদ আপায় কালকে রাতে সেই পরিমাণ আমার সাথে চেল্লাচিল্লি করছে। এখন এটা ম্যাচিং করে না দিতে পারলে খুন করে ফেলবে আমাকে। একটু বোধ ছোট। নিজের চুল খামছে ধরল পলাশ। এই যে এতগুলো কাপড় নামা হয়েছে, এখন এগুলো গোছাবে কে? শিশির হতাশ মুখে দুঃখী দুঃখী ভাবে পলাশের দিকে চেয়ে থাকতেই পলাশ বলল, সব করে দেবো ভাই, কিন্তু একটা শর্ত আছে। শিশির বলল, আচ্ছা যা চাবি তাই দেবো, বল কি শর্ত? পলাশ ফিক করে হেসে দিয়ে বলল, তাহলে চাচারে কয়ে আমাকে আবার আপনার সাথে কাজে নেবেন, কথা দেন। থ মনে গেল শিশির। তবে রে শালা পুস্কো, এই ছিল তোর মনে? শিশির বলল, ঠিক আছে নেব, কিন্তু আগে এরকম সেম টু সেম কাপড় খুঁজে নিতে হবে। তারপর অনেক কষ্টে পুরো মার্কেট ঘুরে সেই নীল না ছাই কাপড় খুঁজতে সক্ষম হলো শিশির। আহ শান্তি, মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে নিয়ে ঘুরছে এখন সে। এরকম অবস্থা। রোদকে ফোন করবে ভাবছে, তখনই ফোন স্ক্রিনে জল করে উঠল রোদেলা নামের 3টে বর্ণ। হাসি মুখে ফোনটা রিসিভ করে অপর পাশে ঝাঁঝালো কণ্ঠ শুনে ভয়ে বুকটা আবার শূন্য হয়ে আসলো যেন বেচারার। মানে আমি একটা কাজ দিয়েছি, সেটা তো ঠিক সময় হবে না? না তোমার সারাদিন লাগে একটা ম্যাচিং খুঁজতে তোমার? হ্যাঁ, এই নাকি তুমি কাপড়ের ব্যবসা করছিলে ছোট থেকে? একটা ওড়নার সাথে কাপড় ম্যাচিং করতে এই অবস্থা? উফ, হায় রে, বিয়ে করে একে নিয়ে যে আমি কি করে সংসার করব? এর চেয়ে তাসফি বললো ওর সাথে আজ আসতে। আমি যে কেন শুনলাম না, ভাবলাম বড়টা কাপড় ভালো চিনবে, কিন্তু একটা কাপড় কিনতে সারা দিন। আর তো চুপচাপ সব হজম করলেও এবার রেগে উঠল শিশির, ঝাড়ি দিয়ে বলল, একটু থামবা কি তুমি রোদ? ইদানিং একটু বেশি কথা বলো তুমি। ফোন কাটলো শিশির। খেপে উঠল রোদ, পর মুহূর্তে মনে মনে অভিযোগ পুষে নিয়ে বলল, আর কখনো কিছু করতে বলবো না তোমায়। আমার কাজে একটুতে বিরক্ত হও তো তুমি। আর বলবো না শিশির এটা করো, শিশির ওটা করো, মনে থাকবে সব।
আবেগে রোদের চোখ টলটল করছে, আর একটু হলেই হয়তো গড়িয়ে পড়বে কিছু নোনা জলের বিন্দু বিন্দু জল, কিন্তু না, তার আগেই ফোন আসলো শিশিরের। প্রথমবার না ধরলেও দ্বিতীয়বার ঠিকই মনকে না করতে পারল না রোদ। অভিমানের সুরে বলল। বলো। শান্ত কণ্ঠে শিশির বলল। কবে লাগবে? কালকে সকালে। এত সকালে দিয়ে কি করবে? 7টা। বের হতে পারবে এখন বাড়ি থেকে? রিমাপুর বাস সকালে। আমি আপুকে কাপড়টা দেব। আপু অনেক সুন্দর পেইন্ট করে কাপড়ে। তোমার একটা পাঞ্জাবির মাপ আর আমার একটা জামার মাপ দিয়ে 2টো জামা বানাবো। আপু বলেছে সেম পেইন্ট করে দেবে, তাই জন্য। মৃদু শ্বাস ছাড়ল শিশির। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 10:30 পার হচ্ছে। এখন কি করে? বের হতে পারবে এখন বাড়ি থেকে? না, বাবা আছে। নিচে নামতে পারবো না গেটের কাছে? না। আচ্ছা, আমি ফোন দিলে ফ্ল্যাটের দরজাটা তুমি খোলো, ঠিক আছে? আসছি আমি। আসছি মানে? হ্যালো হ্যালো। হ্যাঁ, যা কেটে দিল। আধা ঘন্টা বাদে ফ্ল্যাটের দরজা খুলতেই থমকে গেল রোদ। ঘড়িতে তখন 11:10, আর শিশির কিনা এই এত রাতে তাদের বাড়িতে। হে মাবুদ, রক্ষা করো তুমি। কাপা কণ্ঠে ভয়ার্ত সুরে রোদ ফিস ফিস করে বলল। তুমি এখানে কি করছো? মারবা নাকি আমায়? আব্বু বাড়িতে আছে, যাও এখন। দেয়ালের হাত থেকে রোদের দিকে হালকা ঝুঁকে মুখে এক ফালি হাসি ঝুলিয়ে শিশির বলল। এত ভয়? ডাকো না শ্বশুরাব্বাকে, একটু সালাম দিয়ে দিই। কপাল কুঁচকে রোদ বলল। তুমি মজা করছো আমার সাথে? আমার কলিজা কত কাঁপছে তুমি জানো? শিশিরের মুখ দিয়ে কিছু বের করবে তার আগে পেছন থেকে উজানের মা ডাইনিংয়ে এসে জগে পানি ভর্তি করতে করতে বলল। কে আসছে এই রাতে রোদ মা? বড় আম্মুর আওয়াজ পাওয়ার সাথে সাথে কেঁপে উঠল রোদ। এদিকে শিশির মুখে হাসি চেপে এক হাতে রোদের কোমর ছুঁয়ে আরেক হাতে রোদের কানের পাশে চুল গুজে দিয়ে বলল। বলো যে বাড়ির জামাই আসছে। রোদ রেগে গিয়ে শিশিরের হাতে খামচে দিয়ে মাথা চুলকাতে শুরু করে কি করবে এখন বেচারি। পরে কি একটা মনে করে আমতামতা করে বলল। বড় আম্মু, কেউ কেউ না, ওই ফুড পান্ডা থেকে ছেলে এসছে। রিমা আপুর খুব আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিল তো, তাই আমি অর্ডার করি। উজানের মা শুধু। আচ্ছা, আমি ভাবলাম উজান আসলো। আচ্ছা, তা নিয়ে আয় বলেই ওনার রুমে চলে গেলেন। রোদের যেন কলিজায় পানি আসলো কিছুটা। শিশিরের দিকে চোখ পাকিয়ে বলল। ছাড়বা কি তুমি? এই যে নাও, আর এই চকলেট। চকলেট? থ্যাংক ইউ। শুধু থ্যাঙ্কস? আর কি? কিছু না পাগলি, যাও রুমে আসি আমি আজ। যাবে? হ্যাঁ, তা থাকি। আর তোমার আব্বু বন্দুক নিয়ে তেরে আসুক, সাথে একটা থাকে না বাড়িতে সবসময়। যা ফাজিল, ওটা তো আব্বুর কাজের জন্য। হ্যাঁ, একদিন ওই রাইফেল দিয়ে শ্বশুরাব্বা আমারে মারতে আসবে, বেলায় নিও তুমি। আমি আছি না, কিচ্ছু হতে দেব নাকি আমি তোমার? তুমি আছো দেখিতে বিপদ। রোদ চোখ পাকিয়ে বলল। কি? শিশির মাথা নাড়িয়ে বলল। না, কিছু না। রোদ মৃদু হাসল। শিশির রোদের হাতে ওই কাপড়ের ব্যাগ আর চকলেটগুলো ধরিয়ে শিশির সিঁড়ি বেয়ে নিচে নামতে যাবে, অমনি নিচের ফ্লাইটের সিঁড়ি পার করতেই রোদ ধরফর করে দৌড়ে এসে খপ করে শিশিরকে জড়িয়ে ধরল। বিস্ময়ে তাকিয়ে উঠল শিশির। রোদ আবার ঘটনার বেশ বুঝে ওঠার আগে রোদ শিশিরের গলা জাপটে নিল, অকপটে শিশিরের গালে বসিয়ে দিল ইয়া বড় একটা চুমো। অবাকের চাইতে বেশি কিছু থাকলে সেটা হলো শিশির। সাথে তার পাগলির এই কাণ্ডে হেসে ফেলল নিমিষে। আবার এক দৌড়ে উপরে আসতে যাবে, অমনি শিশির রোদকে থামিয়ে দিয়ে সিঁড়ির রেলিংয়ে চেপে ধরে বলল। আমি দিই একটা। লজ্জায় মাথা নুইয়ে ফেলল রোদ। শিশির রোদের থুতনি ধরে রোদের মুখটা উপরে তুলে ধরল। রোদের গোলাপি ঠোঁট যুগলে অকপটে শুধু নিজের ঠোঁটগুলো 3-4 বার উপরে উপরে ছুঁয়ে দিয়ে বলল। যা পাগলি। লজ্জার শেষ সীমানায় পৌঁছে গেল রোদ। ইস, এই ছেলেটা এত বাজে কেন? ধুর। শিশিরকে ধাক্কা দিয়ে এক দৌড়ে উপরে চলে আসলো রোদ। এত খুশি হলো যে আজকে সারাদিনের সব রাগ, অভিযোগ, অভিমান নিমিষে ধুলোয় মিশিয়ে গেল তার। এদিকে গত 1 সপ্তাহ ধরে হিয়াকে এক নজর চোখে দেখার জন্য পাগল প্রায় উজান এবার সব কিছু ভুলে পাড়ি জমালো হিয়ার নানু বাড়িতে, নাগেশ্বরী বর্ডার এলাকার কাছাকাছি। পিচ্ছি হিয়া তো বিয়ে খাবার কথা বলে দুদিনের জন্য তার মামির সাথে এসেছিল এখানে, কিন্তু মেয়েকে দেখো গোটা 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, না তার আছে বাড়ি ফেরার কোনো চিন্তা, না ওখানে বসে উজানের সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা।
এদিকে হিয়ার পাগল প্রেমিক যে কতটা মরিয়া হয়ে হিয়ার জন্য ব্যাকুল হয়ে আছে তা কি আর হিয়ার বুঝতে। রাত তখন 9:30 কিছু পর। গ্রামে এই 9:30 মানেই মাঝরাতের সমান। সেখানে হিয়াকে নিয়ে এই রাতে বাড়ি ফেরার জেদটা সত্যি পাগলের বিলাপ ছাড়া অন্য কিছু না। কিন্তু হিয়ার ডেসপারেট উজান স্যার এই পাগলামি করতেই ছুটে এসেছে শত কিলোমিটার পাড়ি দিয়ে এই ছোট্ট গ্রামে। হিয়ার নানুবাড়ি খুঁজতেও বিলম্ব পেতে হয়নি তাকে। ঠিক অন্ধকারে সরু রাস্তা বেয়ে বেয়ে চলে এসেছে এত দূর, এতটা পথ সবার চোখ ফাঁকি দিয়ে। এদিকে বিয়ে বাড়ি বোঝাই যাচ্ছে চলছে নানা রকম মানুষের আনাগোনা। কোনোভাবে ধরা পড়লে শেষ। উঠোনে বসে আছে দুজন মধ্যবয়সী নারী, পাখা হাঁকিয়ে গল্প করছে নিজেদের মধ্যে, যাদের চোখ ফাঁকি দিয়ে হিয়ার কাছে এই মুহূর্তে যাওয়া অসম্ভব। এদিকে বাড়ির পেছনের যেই কলের পার, যেখানে সচরাচর গোসল করা হয় না, শুধু বড় বড় কাজের জন্য যেখানে জমা হয় মামি সহ সবাই, তার পেছন দিক দিয়েই বয়ে গেছে বিস্তৃত ধান ক্ষেত, যার চারপাশে ধুধু অন্ধকার আর অন্ধকার। সেখানের এক কিনারে হেলে যাওয়া সুপারি গাছটার সাথে পিঠ আর এক পা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে উজান। কি করবি কি উজান এখন? আর এই যে অভাগা, তার ছেঁড়া নেটওয়ার্ক কোনোভাবেই আর কাজ করতে চাইছে না যেন। হিয়ার ফোনে অনেক কষ্টে টেক্সট দিতে সক্ষম হলো উজান, কিন্তু লাভ হলো না কিছুই। 10 মিনিট হয়ে যাচ্ছে কিন্তু রিপ্লাই তো দূর, সিঙ্ক করার প্রয়োজনটুকু বোধ করছে না এই মেয়ে। মেজাজটা আরও বিগড়ে আসলো উজানের। সাথে তো আছে এই নাছরবান্ধা মশার উৎপাত, অসহ্য। হঠাৎই রান্নাঘর থেকে মামি চেঁচিয়ে বলল, ইয়া যাতো কল থেকে এক জগ পানি নিয়ে আয়, বড় আপা কলের পানি খাবে। শ্বাস টানলো উজান, যাক এদিকেই আসবে তাহলে হিয়া। মামির হুকুম মানতে জগ হাতে কলের পাড়ে আসতেই ঝড়ের বেগে হিয়াকে নিয়ে এক টানে নিজের বুকের কাছে এনে হিয়াকে নিজের সর্বস্ব দিয়ে আস্তে পিষ্টে জড়িয়ে ধরল উজান। হাতে থাকা জগটা মাটিতে পড়ে গেল নিমিষেই। শব্দ হলো কিছুটা, বেশি না। এদিকে হিয়া চিৎকার করবার আগেই সজোরে হিয়ার মুখ চেপে ধরে রাগান্বিত স্বরে উজান বলল, চেঁচাচ্ছ কেন তুমি? মার খাওয়াবে নাকি? প্রিয় উজান স্যারের এই পরিচিত কণ্ঠের সাথে পরিচিত গায়ের গন্ধ নাকে পৌঁছতেই থমকে গেল হিয়া। মানে কি উজান এখানে? ধুর না, এটা কোনো স্বপ্ন হয়তো। অন্ধকারে যেটুকু যা বোঝা যায় তারই আলোতে হিয়া চোখ পিটপিট করে দেখতে থাকলো সামনের মানুষটাকে। আবছা আলোতে উজানের মুখের অবয়ব দেখা মিলল কিছুটা। আবারও চমকে উঠল হিয়া। সত্যি সত্যি উজান এখানে, ওর নানু বাড়িতে? আশ্চর্য করে মাথা নাড়িয়ে চোখের ইশারে মুখ থেকে হাত সরাতে বলল হিয়া। উজান হাত সরালো ঠিকই, কিন্তু হিয়াকে আরো ভালো করে জড়িয়ে নিল তার প্রশস্ত বুকের খাঁজে।